নমস্কার। আমি মিসেস মহুয়া দত্ত। আজকে আমি আপনাদের পড়ে শোনাব মঞ্জিল সেনের লেখা উপন্যাস গুপ্তধন রহস্যের পঞ্চম পর্ব। সেদিন বিকেলে সুভাষ আর নরেন বেরিয়ে ফিরছে। রাস্তায় ইংরেজি মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। মাস্টারমশাই ওদের কুশল জিজ্ঞাসা করলেন। পরীক্ষার ফল বেরোবার সময় হয়ে এসেছে, সে সম্বন্ধেও কথা বললেন। সবাই আশা করছেন অজয় ভালো রেজাল্ট করবে। সুভাষের মনে হলো মাস্টারমশাইয়ের মুখে যেন দুশ্চিন্তার ছাপ, খানিকটা যেন অন্যমনস্ক তিনি। একটু মাথা চুলকে ও বলল, স্যার, আপনাকে কেমন যেন চিন্তিত মনে হচ্ছে। ঠিক ধরেছিস, মাস্টারমশাই বলে উঠলেন। গত দুদিন ধরে রাত্রে কে যেন আমার বাড়ির বাগানে ঘোরাফেরা করছে। চোর ডাকাত কিনা বুঝতে পারছি না। সুভাষ আর নরেন আরও একটা অ্যাডভেঞ্চারের গন্ধ পেয়ে উৎসুক হয়ে উঠল। মাস্টারমশাইয়ের বাড়িটা রামশঙ্কর বাবুর বাড়ির পাশেই। অনেকটা জমি নিয়ে বাড়ি, চারদিকে কাটা তারের বেড়া। পূব দিকে ওই বেড়ার প্রায় লাগোয়া রামশঙ্কর বাবুর বাড়ি। তার বাড়িটা ছোট্ট, জমিও কম। দাঁড়ালেই রামশঙ্কর বাবুর বসবার ঘর চোখে পড়ে। মাস্টারমশাইয়ের বাড়িতে নানা রকম ফলের গাছ। চোর ডাকাতের পক্ষে রাতের অন্ধকারে গাছের আড়ালে লুকিয়ে থাকা খুবই সহজ। মাস্টারমশাই এ কথাও বললেন যে রহস্যময় সেই মানুষটিকে রামশঙ্কর বাবুর আর তার নিজের জমির সীমানার ধারে কাছেই ঘোরাঘুরি করতে দেখা গেছে। ওরা মাস্টারমশাইকে আশ্বাস দিয়ে বলল, রাতে ওরা ওখানে পাহারা দেবে। তিনি নিশ্চিন্ত হয়ে চলে গেলেন। এই ডানপিটে ছেলে দুটোর অসাধ্য যে কিছুই নেই তা গ্রামের কারও অজানা নয়। সন্ধে থেকেই দুই বন্ধু মাস্টারমশাইয়ের বাড়ির ওপরে নজর রেখেছিল। যেখানে লোকটাকে বেশি দেখা যায়, অর্থাৎ মাস্টারমশাইয়ের এবং রামশঙ্কর বাবুর বাড়ির সীমানার একটা আম গাছের আড়ালে দাঁড়িয়েছিল ওরা। রামশঙ্কর বাবুর বাইরের ঘরের জানালা খোলা। ঘর থেকে আলোর রেখা বাইরে বেরিয়ে এসেছে। রামশঙ্কর বাবু আর অজয় কি যেন আলোচনা করছে। হঠাৎ খসখস একটা শব্দ। দুজনেই সজাগ হয়ে উঠল। একটা কালো আবছা মূর্তি চোখে পড়ল ওদের। মূর্তিটা একটা পেয়ারা গাছের তলায় এসে দাঁড়িয়েছে। রামশঙ্কর বাবুর ঘরের ভেতর কি হচ্ছে নিবিষ্ট মনে তাই দেখছে। কয়েক মুহূর্ত কেটে গেল। তারপরেই মূর্তিটা দ্রুত পায়ে চলতে শুরু করলো। মাস্টারমশাইয়ের বাড়ির কাটা তারের বেড়া ডিঙিয়ে যেই সে মেঠো পথ ধরেছে, অমনি অন্ধকারে কে যেন তার হাতটা চেপে ধরল। আচমকা বাধা পেয়ে মূর্তিটা বোধহয় একটু হকচকিয়ে গেল। সে আর কেউ নয়, সমরু, কালীকিঙ্করের হাফসি অনুচর। কিন্তু এক মুহূর্ত, তারপরে একটা হুংকার ছেড়ে সে আক্রমণ করলো নরেনকে। ওই চেপে ধরেছিল তার হাত। দুজনের প্রচণ্ড লড়াই শুরু হয়ে গেল। সে যেন গজকচ্ছপের যুদ্ধ। শক্তিতে কেউ কম যায় না।
একজনের প্রথম যৌবনের প্রচণ্ড প্রাণশক্তির সঙ্গে মিলিত হয়েছে ব্যায়ামপুষ্ট দৈহিক শক্তি, আর অন্যজনের মধ্যে ঘটেছে পরিণত বয়সের অভিজ্ঞতার সঙ্গে জন্মগত সহজাত শক্তির সংমিশ্রণ। দুজনে দুজনকে জাপটে ধরে মাটিতে ফেলে দেবার প্রাণপণ চেষ্টা করছে। হাফসি নরেনের চাইতে ইঞ্চি দুয়েক লম্বা, তার পুরোপুরি সুবিধে নেবার চেষ্টা সে করছিল। অন্যদিকে কুস্তিগীর নরেন খুঁজছিল একটা সুবিধে মতো দাওয়ের সুযোগ। দুজনের শরীরই ঘেমে নেমে উঠেছে, ঘন ঘন উষ্ণ নিঃশ্বাস পড়ছে। হঠাৎ মুহূর্তের সুযোগে নরেন হাফসির ডান হাতের কবজি শক্ত দুমুঠিতে চেপে ধরে স্যাঁত করে ঘুরে গেল। পরক্ষণেই প্রতিদ্বন্দ্বী সেই হাতটা নিজের কাঁধের ওপর দিয়ে নিয়ে সামনের দিকে সামান্য ঝুঁকে শরীরে এক ঝাঁকি মারল। কুস্তির একটা নিখুঁত প্যাচ। সঙ্গে সঙ্গে বিরাট দেহ দিয়ে নরেনের মাথার উপর দিয়ে সশব্দে মাটিতে আছড়ে পড়ল হাফসি। নিশ্চল হয়ে রইল মাটিতে। আঙুল দিয়ে কপালের ঘাম ঝেড়ে ফেলে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে দম নিল নরেন, তারপর এগিয়ে গেল। হাফসির কাছে পৌঁছতেই দম দেওয়া পুতুলের মতো হঠাৎ সে লাফিয়ে উঠল। তারপরে নরেনের চোয়াল লক্ষ্য করে হানল আঘাত। প্রচণ্ড সেই ঘুষির জোর, ঠিক মতো লাগলে আর রক্ষে ছিল না। নরেন সাঁ করে সরে গেল, তবে ঘুষিটা সম্পূর্ণ এড়াতে পারল না। ওর মনে হলো যেন হাতুড়ি দিয়ে কেউ ঘা মারল ওর চোয়ালে। দু চোখে সর্ষে ফুল দেখতে দেখতে ধপ করে পড়ে গেল। হাফসি এবার হিংস্র উল্লাসে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল ওর ওপর। শুরু হয়ে গেল ধস্তাধস্তি। মাটিতে ওরা গড়াগড়ি খাচ্ছে, একবার হাফসি ওপরে, তারপরই নরেন। সুভাষ নীরব দর্শকের মতো অসহায়ভাবে দাঁড়িয়ে আছে। অন্ধকারে হাফসিকে আঘাত করতে গেলে যদি নরেন আহত হয়, এই ভয়ে কোনো সাহায্যই করতে পারছে না ও। তাছাড়া ওরা দুজনে এমন নিবিড়ভাবে একে আরেকজনকে জড়িয়ে ধরে গড়াগড়ি যাচ্ছে যে বোঝা যাচ্ছে না কে ওপরে কে নিচে। গড়াতে গড়াতে ওরা একটা বটগাছের গুঁড়িতে ধাক্কা খেলো। দুজনেরই মাথা সজোরে ঠুকে গেল শক্ত মোটা গুঁড়িতে। ছিটকে পড়ল দুজন দুদিকে। হাত পা ছড়িয়ে দুজনেই মরার মতো পড়ে আছে। সুভাষ তাড়াতাড়ি নরেনকে টেনে ফাঁকা জায়গায় সরিয়ে নিয়ে এলো। কিছুক্ষণ শুশ্রূষার পরেই জ্ঞান ফিরে এলো নরেনের। চোখ খুলে তাকালো। সুভাষ হাঁপ ছেড়ে বাঁচল। নরেনের জন্য খুব চিন্তা হয়েছিল ওর। নরেন উঠে বসে দুপাশে সজোরে মাথা ঝাঁকালো, অবস্থাটা বোঝবার চেষ্টা করলো। তারপরই লাফিয়ে উঠে ছুটল। সুভাষ পিছু নিল ওর। কিন্তু কোথায় সেই হাফসি? তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া গেল না তাকে। সুভাষ যখন নরেনের সেবা শুশ্রূষায় ব্যস্ত ছিল, তখনই নিশ্চয়ই ওর জ্ঞান ফিরেছিল। তারপর সুযোগ বুঝে অন্ধকারে সরে পড়েছে। এই ঘটনার পর ওদের মনে প্রশ্ন জাগলো, তবে কি কালীকিঙ্কর আবার গ্রামে ফিরে এসেছেন? আর যদি এসে থাকেন, তবে নিশ্চয়ই
পুরনো জমিদার বাড়ির ভগ্নস্তূপের মধ্যেই আশ্রয় নিয়েছেন। এত সব ঘটনার পরেও তিনি এখানে ফিরে আসবেন তা যেন ভাবাই যায় না। শুধু দুঃসাহসী নয়, বেপরোয়া এক মানুষ। কিন্তু জমিদার বাড়ি হানা দিয়ে তাদের সন্ধান পাওয়া গেল না। আগেই বলা হয়েছে কালীকিঙ্কর ভীষণ ধূর্ত। তার গতিপথি ছিল রাতের অন্ধকারে। সম্রুর সঙ্গে নরেনের লড়াইয়ের পর সেই রাতেই তারা তাদের ঘাঁটি ছেড়ে চলে গিয়েছিল। কুটুটি পর্যন্ত ফেলে যায়নি, যা থেকে অনুমান করা যায় যে ওখানে কেউ ছিল। ফলে অজয়দের মনে একটা বিভ্রান্তির সৃষ্টি হলো। ওই ঘটনার পর আরো কয়েকটা দিন কেটে গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য আর কিছু ঘটেনি। সেদিন সন্ধেবেলা ওরা তিন বন্ধু রোজকার মতো রামশঙ্কর বাবুর বাড়িতে জড়ো হয়েছে। রামশঙ্কর বাবু আজ রাতে ওদের মুরগির রোস্ট খাওয়াবেন। বিকেল থেকেই তিনি রান্নার আয়োজনে ব্যস্ত। তাকে এ ব্যাপারে কে সাহায্য করছে তার নাম নিশ্চয়ই বলে দিতে হবে না। রামশঙ্কর বাবু পাকা রাঁধিয়ে মশলাপাতি আদা পেঁয়াজ দিয়ে মাংস মাখবার পরেই সুগন্ধ ছড়াতে শুরু করলো। তারপর ডেকচিটা যখন উনুনে কিছুক্ষণ গরম হবার পর গন্ধ ছড়াতে শুরু করেছে, তখন নরেনের জিভ দিয়ে সত্যি জল গড়িয়ে পড়ার মতো অবস্থা। সুভাষের অবস্থাও প্রায় তেমন। অজয়ের কিন্তু এসব দিকে ভ্রূক্ষেপ নেই। ও সেই সাংকেতিক লিপিটা নিয়ে মুখ গুজে আছে। ভোজন পর্ব শুরু হলো। সরু চালের ভাত আর মুরগির রোস্ট, শুকনো মাংসের রোস্ট। কিন্তু তা দিয়ে নরেন যে পরিমাণ ভাত খেলো তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। রামশঙ্কর বাবু সত্যি চমৎকার রেঁধেছিলেন। একটু টক টক মিষ্টি মিষ্টি, পেঁয়াজ মশলা সঠিক পরিমাণে হওয়ায় অপূর্ব স্বাদ হয়েছিল, জিভে লেগে থাকার মতো। সুভাষ একটা ঠ্যাং চিবোতে চিবোতে বলল, প্রার্থনা করি আপনার মুরগিদের দ্রুত বংশবৃদ্ধি ঘটুক, আর আমরা মাঝে মাঝে যেন অমৃতের স্বাদ থেকে বঞ্চিত না হই। নরেন অবশ্য কথা বলার ফুরসত নেই, কারণ ওর মুখ তখন ভীষণ ব্যস্ত। তবুও সজোরে ঘাড় দুলিয়ে সুভাষের কথায় সায় দিল। রামশঙ্কর বাবু হেসে বললেন, এর পরের বার তোমাদের কোরমা খাওয়াবো। কোরমাও খুব সুস্বাদু, তবে পাঁঠার মাংস হলে ভালো হয়। তার কারণ হচ্ছে বড় বড় টুকরো আর শিরদাঁড়ার মাংসে কোরমা ভালো হয়। নরেনের মুখ একটু হালকা হয়েছে। ও বলে উঠল, ঠিক আছে, আপনাকে একটা আস্ত পাঁঠা এনে দেব। সুভাষ সন্দিগ্ধ দৃষ্টিতে বন্ধুর মুখের দিকে তাকিয়ে বলল, দেখ নরু, তুই যদি আমার কালুর গায়ে হাত দিয়েছিস তো খুনোখুনি হয়ে যাবে বলে রাখছি। রামশঙ্কর বাবু ওদের কথা বুঝতে না পেরে প্রশ্নভরা চোখে অজয়ের দিকে তাকালেন। ও হেসে বলল, কালু হচ্ছে সুভাষের পাঁঠা, বাচ্চা থেকে পুষেছে, তাই ওটার ওপর খুব মায়া। রামশঙ্কর বাবু এতক্ষণে সুভাষের রাগের কারণ বুঝতে পেরে হো হো করে হেসে উঠলেন। তারপর হাসি থামিয়ে বললেন, ওসব তোমাদের চিন্তা করতে হবে না।
মঈনুদ্দিন হচ্ছে আমার প্রধান চাষি, আমার বেশিরভাগ জমি সেই ভাগ চাষ করে, তার অনেকগুলো ছাগল আছে, আমি বললে খুশি হয়েই সে একটা দেবে। নরেন সোৎসাহে বলে উঠল, 3 cheers ফর রামশঙ্কর বাবু। সুভাষ সঙ্গে সঙ্গে বলল, হিপ হিপ হুররে। অজয় এবার বলল, আজ আমি একটা বোমা ফাটাবো। আচমকা ওই কথায় সবাই চমকে উঠল। রামশঙ্কর বাবু তো প্রায় লাফ দিয়ে ওঠেন আর কি। সকলে ওর দিকে তাকিয়ে আছে, বুঝতে পেরে অজয় মৃদু হেসে বলল, ভয় নেই, সত্যিকার বোমা নয়। কালীচরণ রায়ের গুপ্তধানের গুপ্ত সংকেতের পাঠোদ্ধার আমি করেছি, আজ সেই রহস্যই ফাঁস করব আমি। রামশঙ্কর বাবু অভিভূতের মতো বললেন, বলো কি অজয়, যে লিপির পাঠোদ্ধার 200 বছরের মধ্যে কেউ করতে পারেনি, সত্যি তুমি এই কদিনেই তার মীমাংসা করে ফেলেছ? আমি যে বিশ্বাস করতে পারছি না। আপনি তো জানেন ওর জীবনের স্বাদ হচ্ছে শার্লক হোমসের মতো বিখ্যাত গোয়েন্দা হওয়া। গর্বের সঙ্গে বলল সুভাষ। আমাদের বন্ধু বলে বলছি না, দেখবেন ওর নাম একদিন সবার মুখে মুখে ঘুরবে। ভগবানের কাছে প্রার্থনা করি তাই যেন হয়, আন্তরিক সুরে বললেন রামশঙ্কর বাবু। খাওয়া দাওয়ার পর্ব রামশঙ্কর বাবুর বাইরের ঘরে খাওয়া দাওয়ার পর রামশঙ্কর বাবুর বাইরের ঘরে ওরা এসে বসলো। অজয় টেবিলের ওপর কালীচরণের সাংকেতিক লিপিখানা খুলে ধরেছে। জল জল করছে ওর মুখ। ঘরের মধ্যে টু শব্দটি নেই। সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে অজয়ের মুখের দিকে। অজয় একটু ঝুঁকে পড়ে কাগজটার উপর একবার চোখ বুলিয়ে নিল, তারপর শুরু করলো। সাংকেতিক লিপিটার প্রথমেই আছে একটা কবিতা, ওটা হচ্ছে গুপ্ত সংকেতের চাবিকাঠি, তাই ওটা দিয়েই আমি শুরু করব। কবিতাটা হচ্ছে, রণে দিল ভঙ্গ, সুবল না ছাড়ে সঙ্গ, লক্ষণ ভাই বলো কোথা পাই, পুরাইবার সাধ আর কেহ নাই, রজনী পোহালো বিদায় লয়ে যায়। কবিতাটার গূঢ় অর্থ কি হতে পারে তা নিয়ে অনেক চিন্তা ভাবনা করেও কোনো মীমাংসায় আমি আসতে পারিনি। প্রথম লাইন দুটো দেখুন, রণে দিল ভঙ্গ, সুবল না ছাড়ে সঙ্গ। এদের মধ্যে একটা মানে হয়তো হতে পারে, কিন্তু পরের লাইনগুলির একটার সঙ্গে আরেকটার কোনো সামঞ্জস্যই নেই। সব মিলিয়ে কবিতাটির মধ্যে কোনো যুক্তিসঙ্গত অর্থ খুঁজে পেলাম না আমি। আমার মনে হতে লাগলো ওটা আসলে একটা খোলস। খোলসটা ছড়িয়ে ফেলতে পারলেই আসল কথাটা বেরিয়ে পড়বে। আমি নতুনভাবে কবিতাটার বিচার শুরু করলাম। হঠাৎ আমার চোখের সামনে থেকে যেন পর্দা সরে গেল। আমি কি বোকা, কবিতাটার অর্থ চোখের সামনেই জ্বলজ্বল করছে, আর আমি অন্ধের মতো অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছি। অজয় চশমা খুলে কাঁচ দুটো একবার মুছে নিল, তারপর আবার বলতে লাগলো, রামশঙ্কর বাবু, কবিতাটির দিকে আর একবার তাকিয়ে দেখুন। প্রথম লাইনের প্রথম অক্ষর হচ্ছে র। এভাবে সবকটা লাইনের প্রথম অক্ষর মিলে দাঁড়াচ্ছে রসুলপুর। কালীচরণের জমিদারি শুধু এখানেই ছিল না, আশেপাশের গ্রামেও ছিল।
হয়তো রসুলপুরেও তার জমি জমা সম্পত্তি ছিল। রসুলপুর এখান থেকে বেশি দূরেও নয়। রসুলপুরের কথা দিয়ে সাংকেতিক লিপির গোড়াপত্তন তিনি কেন করেছেন? এর উত্তর খুব সহজ। তিনি যে সম্পদের কথা চিঠিতে উল্লেখ করেছেন তা নিশ্চয়ই রসুলপুরেই আছে। এবার দ্বিতীয় পর্বে আসা যাক। পরপর সাজান কতগুলো ছবি। প্রত্যেকটা ছবির নিশ্চয়ই কোনো অর্থ আছে, অর্থাৎ ছবির ভেতর দিয়ে কালীচরণ তার গুপ্তধনের হদিশ দিয়ে গেছেন। অনেক চেষ্টার পর রহস্যটা আমি ধরতে পেরেছি। প্রথম ছবিটায় ধরা যাক একজন বৃদ্ধ, যাকে আমরা সোজা ভাষায় বলি বুড়ো। দ্বিতীয় ছবি হচ্ছে মা কালীর, আর তৃতীয় ছবি হচ্ছে একজন বরের। এ ছবি দুটো একসঙ্গে ধরলে কি হয়? মা কালী আর একজন বর, অর্থাৎ মা কালীর বর, যাকে আমরা বলি মহাদেব কিংবা শিব। চতুর্থ ছবি হচ্ছে একটি বউ পুজোর ডালি নিয়ে চলেছে। পুজোর ডালি নিয়ে বউটি কোথায় যেতে পারে? উত্তর খুব সহজ, মন্দিরে। তাহলে প্রথম ছবি থেকে চতুর্থ ছবির অর্থ কি দাঁড়ালো? বুড়ো শিব মন্দির। রসুলপুরে একটি পুরনো শিব মন্দিরের কথাই কালীচরণ বোঝাতে চেয়েছেন। পঞ্চম ছবিটা হলো সূর্যের। আমি এখানে একটু হোঁচট খেলাম। সূর্য বলতে এখানে কি বোঝাচ্ছে? চিন্তা করতে করতে ব্যাপারটা হঠাৎই আমার কাছে স্পষ্ট হয়ে গেল। সূর্য ওঠে পূর্ব দিকে, তাই সূর্যের ছবি দিয়ে এখানে দিক বোঝানো হয়েছে। তাহলে দাঁড়ালো রসুলপুরে বুড়ো শিব মন্দিরের পূর্ব দিকে। ষষ্ঠ ছবি একজন কাঠুরের। কাঠুরের কাজ হলো গাছ কাটা, তাই কাঠুরের ছবির প্রতীক দিয়ে একটা গাছের কথাই বলতে চেয়েছেন কালীচরণ। অর্থাৎ সেই বুড়ো শিব মন্দিরের পূবে একটা বড় কোনো গাছের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এ পর্যন্ত। সপ্তম ছবি হলো লাঠি হাতে খঞ্জর। আমরা কথায় বলি ঘোড়ার লাঠি হচ্ছে তার তৃতীয় চরণ, সোজা বাংলায় 3 পা। অষ্টম ছবি হলো একজন মানুষের ডান হাতটা একটু ওপর দিকে ওঠানো। ডান হাত বলতে আমরা দক্ষিণ হস্ত বুঝি, অর্থাৎ ওই হাতটা দিয়ে বোঝানো হয়েছে দক্ষিণ। তাছাড়া আর কোনো সদুত্তর আমি খুঁজে পাইনি। তাহলে দাঁড়ালো সেই গাছ থেকে 3 পা দক্ষিণে। পরের ছবি হলো উই পোকার। এখানে আবার আমি হোঁচট খেলাম। উই পোকা দিয়ে কি বোঝাতে চেয়েছেন কালীচরণ? যখন কোনো আলোই দেখতে পাচ্ছি না, তখন হঠাৎ আমার মনে পড়লো উইয়ের ঢিবির কথা। অর্থাৎ এখানে একটা ঢিবির ইঙ্গিত করা হয়েছে। উই পোকাটা প্রতীক মাত্র। দশম ছবি হলো সাপ। সাপ থাকে গর্তে, তাহলে দাঁড়ালো একটা মাটির ঢিবির তলায় গর্ত। পরের ছবিতে আমরা দেখছি দশভুজা মা দুর্গার ছবি। এর মানে খুব সহজ, মাটির তলায় 10 হাত গর্ত বোঝানো হয়েছে। শেষ ছবি হলো শালঙ্কারা এক বধূ, অর্থাৎ অলংকার। শেষ পর্যন্ত তবে দাঁড়ালো রসুলপুরে বুড়ো শিব মন্দিরের পূবে একটা বড় গাছ, তার 3 পা দক্ষিণে একটা মাটির ঢিবি। সেই ঢিবির 10 হাত গর্তে লুকোনো আছে অলংকার। অজয় চুপ করল। রামশঙ্কর বাবু চেঁচিয়ে উঠলেন, অজয়, তোমার বুদ্ধির তুলনা হয় না, ইউ আর আ জিনিয়াস।
সকলের মনে একটা আনন্দের ঢেউ। রামশঙ্কর বাবু ভাবছেন 200 বছরের ওপর যে গুপ্তধন মানুষের চোখের আড়ালে ছিল, এতদিনে তা ভোগে আসবে। বাকি জীবনটা তিনি পায়ের ওপর পা দিয়ে কাটিয়ে দেবেন। এখানকার একঘেয়ে জীবন আর নয়, শহরে গিয়ে নতুন জীবন শুরু করবেন তিনি। ভোগ করবেন জীবনটাকে। সম্পদের কি মোহ! মানুষের মন জুড়ে বসতে এতটুকু সময় লাগে না। সুভাষ আর নরেনের আনন্দ ওদের বন্ধুর কৃতিত্বে। যে সাংকেতিক লিপিটার কিনারা এতকাল কেউ করতে পারেনি, মাত্র কদিনের চেষ্টায় তার পাঠোদ্ধার করেছে ওদের বন্ধু। এ কি কম গর্বের কথা? তাছাড়া ওটা নিয়ে কম দুর্ভোগ পোহাতে হয়নি ওদের। এই সাফল্যই ওদের পুরস্কার। হঠাৎ অজয়ের কথায় সবার চমক ভাঙল। একটু উত্তেজিত ভাবেই ও বলল, আচ্ছা রামশঙ্কর বাবু, আপনার দেওয়ালের ওই ঘুলঘুলির ভেতর দিয়ে ওটা কিসের তার গেছে? ইলেকট্রিক তার মনে হচ্ছে। আগে দেখেছি বলে মনে পড়ছে না তো। অজয়ের দৃষ্টি অনুসরণ করে সবাই ওপর দিকে তাকালো। সত্যি তো একটা তার দেখা যাচ্ছে। দেয়ালে কালীচরণ রায়ের একটা বড় অয়েল পেন্টিং। কালের প্রবাহে ওটা বিবর্ণ হয়ে গেছে। তারটা যেন ওই ছবির পেছন দিয়ে বেরিয়ে ভেন্টিলেটরের ফোকরের ভেতর দিয়ে বাইরের দিকে গেছে। লোকটার হাতে কি ছিল? অজয় প্রশ্ন করল। একটা ঝোলা। রামশঙ্কর বাবু নিরুদ্বিগ্ন মনে জবাব দিলেন। বোধহয় ওটাই লোকটার জিনিসপত্র ছিল। অজয় তীক্ষ্ণ দৃষ্টিতে সেটা লক্ষ্য করে বলল, আপনার বাড়িতে 2-1 দিনের মধ্যে অচেনা কেউ এসেছিল? রামশঙ্কর বাবু মাথা চুলকে বললেন, কই, তেমন কেউ এসেছিল বলে মনে পড়ছে না তো। তারপরে যেন মনে পড়েছে এমনভাবে বলে উঠলেন, ও হ্যাঁ, আজ সকালে একজন গোবেচারি বুড়ো মতো লোক এসে কিছু খেতে চেয়েছিল। তা লোকটার আবার মান সম্মান জ্ঞান টনটনে। ভিক্ষা নেবে না, পরিশ্রম করে তার বদলে চারটি খাবে। আমাকে বলল, এ ঘরটা নোংরা হয়ে আছে, পরিষ্কার করে দেব? আমি যত বলি দরকার নেই, তা কে কার কথা শোনে। দরজা জানলা বন্ধ করে এমন ঝাঁটাতে শুরু করলো যে আমি শেষটা ঘর থেকে পালিয়ে বাঁচি। লোকটার হাতে কি ছিল? অজয় প্রশ্ন করল। একটা ঝোলা। রামশঙ্কর বাবু নির্বিঘ্ন মনে জবাব দিলেন। বোধহয় ওটাই লোকটার জিনিসপত্র ছিল। অজয় এবার সুভাষের দিকে ফিরে বলল, সু, তুই নরুর কাঁধের উপর দাঁড়িয়ে দেখ তো, ছবির পেছনে কিসের তার ওটা? অজয়ের কথা মতো নরেন অয়েল পেন্টিংটার তলায় 2 পা ফাঁক করে দাঁড়ালো, আর সুভাষ তার 2 কাঁধে পা দিয়ে উঠে পড়ল। হাত বাড়িয়ে ছবিটা দেয়াল থেকে একটু সরিয়ে সবিস্ময়ে বলে উঠল, আরে, এখানে বাক্সের মতো কি একটা রয়েছে। সাবধানে ওটা নিচে নামিয়ে নিয়ে আয়, অজয় নির্দেশ দিল। সুভাষ সাবধানে জিনিসটা নামিয়ে আনলো। এটা যেন একটা মাইক্রোফোন মনে হচ্ছে, রামশঙ্কর বাবু অবাক গলায় বললেন। আজকে এই পর্বের পঞ্চম অধ্যায় শেষ করলাম। নেক্সট ভিডিওতে নেক্সট পর্ব নিয়ে আসবো।
আপনারা আমার সাথে থাকছেন, এর জন্য ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি আমার গল্প পরিবেশনা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।